বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দর আয়োজনে যে সকল শহীদ পরিবার এবং আহত পরিবার এসেছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, আমাদের এখানে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ জননী রোকেয়া আপা আছেন, সম্মানিত সংসদ সদস্য। আমাদের বক্তব্য আসলে প্রতিদিন তো আমরা একই কথা বারবার বলছি বিভিন্ন জায়গাতে, এবং আজকে যে শহীদ পরিবারের বক্তব্যে যে হতাশার কথা আসছে, এবং এই হতাশ হওয়ার আসলে খুব যৌক্তিক কারণ আছে। কারণ বাংলাদেশে আপনার এই ধরনের ঘটনা অতীতেও যে ঘটেছে সেগুলোর বিচার যেমন হয় নাই, যেই কারণে ঘটেছে সেই কারণগুলো বাস্তবায়নও হয় নাই। তো এই জন্য হচ্ছে যে প্রত্যেকটা বড় ঘটনা গণ অভ্যুত্থানের পরে এই আশঙ্কা এবং না পাওয়ার যে কষ্ট বেদনা, সেই জায়গাগুলো বারবার চলে আসছে। এখন এইটাকে রাজনীতিবিদরা লম্বা সময় ধরে ইগনোর করছেন। তারা মনে করছেন এরা দুর্বল, এরা গরিব মানুষ, এরা গ্রামের মানুষ, অল্প শিক্ষিত মানুষ, কি করবে, আমরা তো, আমাদের কাছে অনেক ক্ষমতা। একটা জিনিস মাথায় রাখবেন, এরা কিন্তু বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ক্ষমতাসীন মানুষটাকে লাথি মাইরা দেশ থেকে বাইর করে দিচ্ছে। এই গরিব মানুষগুলো, যাদের নাম ঠিকানা নাই, যারা কম লেখাপড়া করা মানুষ, যারা শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন না, শহরে থাকেন না, গ্রামে থাকেন, তারা তাদের বুকের সন্তান যেমন দেশের জন্য দিয়েছেন, প্রয়োজন হলে এই দেশের যারা খলনায়ক আছেন, ঘসিটি বেগম আছেন, তাদেরকে লাথি দিয়ে দেশ থেকে তাড়াও দিতে পারবেন। এটা মাথায় রাখিয়েন। কিন্তু অতএব জনগণের এই ক্ষমতার জায়গাটাকে কখনো ছোট করে দেখবেন না। আমরা ইতিমধ্যে বারবার বলেছি যে একটা পাবলিক কমিশন করবার জন্য, যেই কমিশন পার্লামেন্টে ক্রস পার্টি সদস্য যারা আছেন সবাইকে নিয়ে করেন, মানবাধিকার কর্মী, আইনজীবী, সাংবাদিক, জুলাইয়ের বিভিন্ন পরিবার, শহীদ পরিবার যারা আছেন, এবং স্টেক হোল্ডারদেরকে দিয়ে বড় শুনানি আলাদা কমিশন করেন। এই ধরনের কমিশন পৃথিবীতে যেখানে যুদ্ধ হয়েছে, গণহত্যা হয়েছে, সেরকম বহু দেশে এরকম কমিশনের নজির আছে। আপনারা চাইলে সেই ধরনের কমিশনের নজির আপনারা খুঁজে বের করতে পারবেন, আমরাও আপনাদেরকে দিতে পারবো। দক্ষিণ আমেরিকার অনেক দেশে এই ধরনের যুদ্ধ এবং গণ অভ্যুত্থান পরবর্তী অনেকগুলো কমিশন হয়েছে, যেখানে গুম, খুন, মানবতা বিরোধী অপরাধ এবং একটা বড় ঘটনাকে ডাইসেক্ট করা, তার পুরো গল্পটা জানার চেষ্টা করা হয়েছে। এবং এই কমিশনের মধ্য দিয়ে আসলে আপনারা জানতে পারবেন যে বাংলাদেশে জুলাই আগস্টের 36 দিনে কি হয়েছে, কোথায় কি হয়েছে, প্রত্যেকের গল্পটা আপনি শুনতে পারবেন, জানতে পারবেন। এই যে আজকে শহীদ পরিবার, আহত পরিবার মাইকে মঞ্চে এসে যে আচরণগুলো করে, সেটাকে আবার অনেকে মনে করেন তারা তো একটু অভদ্র হয়ে যাচ্ছে, আবেগী হয়ে যাচ্ছে। ভাই, সে তো তার সন্তানের লাশটা পর্যন্ত পায় নাই। সে কি আপনার মতো করে সুন্দরের সংসদে গুছায়া গাছায়া সাংবিধানিক মিথ্যা কথাগুলো বলবে? সে তো এখানে অগুছানো আবেগ দিয়ে, সে তো সংবিধান দিয়ে কথা বলে না, সে তার সন্তানের, তার বাবার লাশের রক্ত দিয়ে কথা বলে। রক্তের কথা আর সংবিধানের ফালতু গোপচানো কথা একই ভাষায় হয় না, একই আবেগ থাকে না। এই জন্য আপনারা যখন বড় বড় সংবিধানের কথা বলেন, তথাকথিত জুলাইয়ের কথা বলেন, জুলাই সিডিআই করে দেওয়ার কথা বলেন, তখন তারা বলে যে আপনার অস্তিত্বকে তারা চ্যালেঞ্জ করবে, আপনাকে দাঁড়াইতে দেবে না, আপনাকে দেশে থাকতে দেবে না। এইটা তার একটা আকাঙ্ক্ষার, স্বপ্নের জায়গা। কারণ আপনি যাকে সিডিআই করে দিতে যাচ্ছেন, সেই গণ অভ্যুত্থানে তার সন্তান রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। অতএব সেই জায়গাতে আমরা বলছি যে একটা গণ তদন্ত কমিশন এবং শুনানির মতো করে আমেরিকার পাবলিক হিয়ারিং কমিশন আছে, দুনিয়াতে আছে, এই কমিশনের মতো করে আমাদের জুলাইয়ের গল্পগুলো সবার সামনে আসা দরকার, যেটা গণমাধ্যম, বিটিভি থেকে শুরু করে সবাইকে পুরোটা লাইভ করতে বাধ্য করতে হবে। প্রত্যেক গণমাধ্যম আপনার ইচ্ছা মতো আপনি সংবাদ পরিবেশন করবেন, আপনার সাথে যেটা যায় না সেটা করবেন না। এই ধরনের বাটপারি গণমাধ্যমকে 24-এর গণ অভ্যুত্থান নিয়ে করতে দেওয়া যাবে না। দ্বিতীয়ত, আমরা বলেছি একটা আইন করবার জন্য। এখানে মাননীয় সংসদ সদস্য আছেন রোকেয়া আপা, ওনারা পার্টিকুলারলি এগুলোর উদ্যোগ নেবেন। জুলাইকে যারা অস্বীকার করছে, জুলাইয়ের আন্দোলন, জুলাইয়ের শাহাদাত, জুলাইয়ের যারা আত্মাহুতি দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদেরকে সম্মান, মর্যাদা, নাটকে, সিনেমায়, বক্তব্যে
তাদেরকে ছোট করা, হেয় করা, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করবার যে চেষ্টা, সেটাকে আইনগতভাবে একটা নিষেধাজ্ঞার পর্যায়ে ফৌজদারি অপরাধের জায়গায় নিতে হবে। যদি না নেন, যারা আজকে এই তথাকথিত মূর্খ গান্ডু সিনিয়র সাংবাদিক আছে, তাদের কথা মতো যদি এখনো টকশোতে গিয়ে আওয়ামী ফ্যাসিবাদের বক্তব্য শুনতে হয়, তাহলে কিন্তু জনগণ আইন নিজের হাতে তুলে নেবে। ওইটাকে আবার আপনারা মব জাস্টিস বলবেন, মব জাস্টিসের রিপোর্ট করবেন। তাহলে এই দুষ্টামিটার শুরুটা কোথায় হলো? দুষ্টামিটার শুরু তো এই মানুষগুলো করেছে, রাষ্ট্র এই দুষ্টামিগুলো করতে দিয়েছে। করবার পরে জনগণ যখন বিরক্ত হয়ে গেছে, তখন আইন হাতে তুলে নিয়ে গণ অভ্যুত্থানের মতো পরিবেশ তৈরি হয়েছে। মনে রাখবেন, সংবিধানে কিন্তু 7 খ ছিল আর্টিকেল, যেটার মধ্য দিয়ে গণ অভ্যুত্থান ক্ষমতাচ্যুতি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। লাভ হয় নাই, হাসিনাকে পালাতে হয়েছে। অতএব মব যদি আপনারা জাস্টিফাই করার পরিবেশ তৈরি করতে না চান, তাহলে হচ্ছে আপনাদেরকে এই জুলাইকে ছোট করা এবং আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করবার যে চেষ্টা চলছে, এইটাকে ফৌজদারি অপরাধের মধ্যে আনতে হবে আইন করে। তৃতীয় বক্তব্য হচ্ছে যে আমাদের শহীদ আহত পরিবারকে একটা সম্মানজনক পুনর্বাসন স্কিমের মধ্যে আনতে হবে। যারা যে পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা মারা গেছেন, এবং সারা দুনিয়াতে ইরানে বিপ্লবে, তুরস্কে আপনার কুয়ের পর থেকে অনেকগুলো মডেল আছে, যারা দেশের জন্য শহীদ হয়, দেশের আজাদির লড়াইতে গণ অভ্যুত্থানে শহীদ হয়, আহত হয়, তাদেরকে কিভাবে পেনশন স্কিমে রেখে আজীবন পর্যন্ত একটা সম্মানজনক পুনর্বাসন স্কিম করা যায়, সেই স্কিমের অনেকগুলো মডেল নিয়ে আমরা নিজেরা কথা বলেছি। আপনারাও চাইলে এই মডেল বিশ্লেষণ করে কথা বলার সুযোগ আছে। তাহলে যেটা হবে, আমাদের এই যে বারবার বিভিন্ন জায়গাতে এই আহত এবং প্রতিবন্ধী এবং শহীদ পরিবারের গল্প নিয়ে কথা বলতে হচ্ছে, এই কথাবার্তা বলবার প্রয়োজন হবে না। কিন্তু দুঃখজনকভাবে দেখতেছি যে আপনারা যে কাজগুলো করার দরকার সেগুলো না করে ঠিক উল্টা কাজগুলো করছেন। উল্টা কাজগুলো কিরকম হচ্ছে দেখেন, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের যে CSR ফান্ড থেকে শহীদ পরিবারকে 2 লক্ষ করে টাকা দেওয়া শুরু হয়েছিল। বিএনপি ক্ষমতায় এসে তার যে এই যে দলীয় একটা অপদার্থকে বাংলাদেশ ব্যাংকে গভর্নর করছে, সে এসে এই ফান্ডিংটা, এই যে ভাতা দেওয়াটা আমাদের শহীদ পরিবারকে এটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে সে এখন খোঁজ খবর নিচ্ছে যে বিএনপির কারা কারা শহীদ হয়েছে, তাদেরকে ডেকে ডেকে আবার চেক দিচ্ছে। তাহলে দেখেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে যেভাবে আওয়ামীকরণ করেছে, যেই যুদ্ধটা শেখ মুজিবের নেতৃত্বে হয় নাই, শেখ মুজিব করে নাই, ঠিক একই রকম যেই গণ অভ্যুত্থান বিএনপির নেতৃত্বে হয় নাই, যার শতভাগ সুবিধাভোগী হচ্ছে বিএনপি, শহীদ পরিবারের ভাতাটা পর্যন্ত দলীয় নেতাকর্মীদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া হচ্ছে। এর নাম হচ্ছে বাটপাড়ি, এর নাম হচ্ছে জুলাই ব্যবসা। ওই যে বারবার বলে না জুলাই ব্যর্থ হলো কিনা, হ্যাঁ ব্যর্থ আপনারা করছেন বলে জুলাই ব্যর্থ হচ্ছে, কিন্তু জুলাই জনমনে ব্যর্থ হয় নাই, বারুদের মতো ফুটে আছে। এরপরে দেখেন কি করছে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আছে, যেটা অন্তর্বর্তীকালীন সরকার করেছেন, যেটার মধ্য দিয়ে শত শত শহীদ আহত প্রতিবন্ধী পরিবারকে পুনর্বাসন করবার জন্য তারা চেষ্টা করছে। তাদেরকে গত 5 মাস ধরে বেতনের টাকাটা পর্যন্ত দেওয়া হচ্ছে না, এই সরকার এসে বন্ধ করে দিয়েছে। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় জুলাই ব্যবসায়ী সরকার হচ্ছে বিএনপি সরকার, যারা ক্ষমতায় এসে যাদের রক্তের উপর দাঁড়ায় ক্ষমতায় আসছে, সেই স্মৃতি ফাউন্ডেশনের বেতন ভাতার টাকাটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। মানে বাটপাড়ির লেভেলটা চিন্তা করেন, যাদের লজ্জা পর্যন্ত হয় না যে কোন জায়গা থেকে কিভাবে ক্ষমতা আসছে, কাদের মাধ্যমে আসছে। এবং এখানে তো বিএনপিরও স্টেক হোল্ড আছে, আপনার তৃণমূলের নেতা কর্মীরাও তো এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তাহলে তাদেরকেও কি চান না যারা শহীদ হয়েছে, যারা প্রতিবন্ধী হয়েছে, আহত হয়েছে, তারা পুনর্বাসিত হোক? তাহলে এই যে পুরো প্রকল্প সিস্টেম্যাটিক্যালি জুলাইকে হেয় করা, ছোট করা, আওয়ামী পুনর্বাসনের পথ তৈরি করে দেওয়া, আওয়ামী গণমাধ্যমকে ইনট্যাক্ট রাখা, সোমা ইসলামের মতো বাটপার আওয়ামী সাংবাদিক যারা 17 বছর জিয়া পরিবারের 14 গোষ্ঠী উদ্ধার করছে, তারেক রহমানের 14 গোষ্ঠী উদ্ধার করছে, তাদের সসম্মানে এখন টেলিভিশনে ফিরে আসছে। বিএনপি যদি এই কালচারাল ফ্যাসিবাদ মোকাবেলা করতে না পারে, আপনাকে কিন্তু আবার 17 বছরের রোজায় ফিরে যেতে হবে, আবার কিন্তু রোজা রাখা শুরু করতে হবে। এবং দেখেছেন না, আপনাদের জন্য কিন্তু আর কেউ অপেক্ষাও করবে না, লড়াই করার পরে মসনদে আপনাদেরকে আর বসায় দেবে না।
বাংলাদেশে এই ঘটনা আর বাস্তবে কোনোদিন ঘটবে না যে ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন হয়ে লন্ডন হয়ে আপনারা এসে ক্ষমতা দেবেন। জনগণ গণ অভ্যুত্থানের পরে এই সুযোগ কোনো রাজনৈতিক দলকে ভবিষ্যতে আর দেবে না, কারণ তাদের যে শিক্ষা হয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের পরে কিভাবে জনগণের সাথে আপনারা বেইমানি করেন, আবার মির্জাফরের ভূমিকায় চলে আসেন, এই শিক্ষার পরে তারা ওখানে আর ফিরে যাবে না। তাই আমরা আহ্বান করছি সরকারের শুভ বুদ্ধির উদয় যেন হয়। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী এবং এখানে যে বিশাল আওয়ামী বাটপার আমলারা আছেন, তারা আজকে জুলাই নিয়ে যত রকম দুষ্টামি সরকারিভাবে কাগজপত্রে করা যায় তার সবগুলো করছেন। মাথায় রাখবেন, জুলাই গণ অভ্যুত্থানে অনেকগুলো কাঠামোতে আমাদের নেতারা, আমাদের তরুণ কর্মীরা, জুলাই যোদ্ধারা হাত দেয় নাই। ভবিষ্যতের আন্দোলনে কিন্তু সেই ওয়ালগুলোতেও তারা হাত দেবে। আমাদের জুলাইয়ের কোনো ফোর্স, কোনো গণমাধ্যম ভেঙে দেয় নাই, গুড়ায়া দেয় নাই, কিন্তু ফ্যাসিবাদের গণমাধ্যম যারা আছে আগামী দিনের কথাটা মাথায় রাখেন। সরকারি আমলারা যারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে বছরের পর বছর দিল্লির গোলামি করেছেন, আওয়ামী ফ্যাসিবাদ কায়েম করেছেন, আপনাদেরকে কিন্তু রাস্তাঘাটে কোথাও চ্যালেঞ্জ করা হয় নাই। আগামী দিনে এই দেশের শহীদ পরিবার, আহত পরিবার এবং জনযুদ্ধে যে গণ অভ্যুত্থানের কর্মীরা আছেন তারা কিন্তু আপনাদেরকেও ছেড়ে দেবে না। অতএব আমরা আহ্বান করছি সরকার এবং সকল স্টেক হোল্ডারদেরকে জনগণের পক্ষে থাকেন, আজাদির পক্ষে থাকেন। বাংলাদেশ বদলে গেছে, এটা মেনে নেন। আওয়ামী ফ্যাসিবাদ কোনোদিন ফিরে আসবে না। শেখ হাসিনা ওর 14 গোষ্ঠী কোনোদিন ফিরে আসবে না। আওয়ামী লীগ নামক কোন রাজনৈতিক দল বাংলাদেশে আর ফিরে আসবে না। 71-এর পরে যেভাবে মুসলিম লীগ ফিরে আসে নাই, এটাই বাস্তবতা। যুদ্ধে গণ অভ্যুত্থানে পরাজিত শক্তিরা কোনোদিন কোথাও রাজনীতিতে ফিরে আসে না, আসতে পারবে না। এই বাস্তবতাটা মেনে নিয়ে আসেন গণ অভ্যুত্থানের স্পিরিটে জুলাই জাতীয় সনদ, গণভোটের গণরায় মোতাবেক সবাই বাংলাদেশটাকে গড়ে তুলি। যেই বাংলাদেশে নতুন করে আর কোনো গণ অভ্যুত্থানে শত শত হাজার হাজার তরুণদেরকে জীবন দিতে হবে না। যেই বাংলাদেশে আজাদির জন্য লড়াই করতে হবে না। যেই বাংলাদেশের সীমান্তে আমার জনতা যেভাবে পাহারা দিয়ে রাখছে, এই পাহারাদারিতে অব্যাহত থাকবে, তেমন বাংলাদেশ গড়বার যে লড়াই, সেই লড়াইতে সবাই পাশে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু